অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা হার্শ রিয়ালিটি। হঠাৎ বিএনপি সরকারের কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে, এখন নতুন ট্রেনে ওঠার চেষ্টা করছে। তবে নতুন ট্রেনের ড্রাইভিং সিটে বসে আছে জামাত। এখানে জামাত ক্ষমতায় আসার মাঝপথে, আমি বলছি না যে বিএনপির পতন হয়ে জামাত ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে অথবা জামাত বিপ্লবী সরকার করবে, না, দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যে জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনে বাধ্য হতে পারে বিএনপি, কারণ দেশের যে পরিস্থিতি তাতে বিএনপি এককভাবে দেশ চালাতে পারবে না। স্বাধীনতার পর অর্থনীতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে, দুই একটা অর্থনৈতিক ক্রাইসিস মোমেন্ট বাদ দিলে, যেমন ৭৪ দুর্ভিক্ষ বা এই টাইপের কিছু অবস্থা বাদ দিলে আমাদের অর্থনীতি এখন খুবই তলানিতে আছে। রিজার্ভের অবস্থা কাগজে কলমে যা, বাস্তবে তা কিছুই না, আর যা আছে ওটা ব্যবহারযোগ্য না। আপনার পকেটে যদি টাকা থাকে আর আপনি যদি সেই টাকা দিয়ে খাবার কিনে না খেতে পারেন, আপনি না খেয়ে থাকেন, ওই টাকার কোনো দাম নেই। রিজার্ভ যে কারণে রাখা হয়, আমদানি ব্যয় মেটানো থেকে শুরু করে নানান কারণে, এই টাকায় হাত দেওয়া যাবে না। যতটা দেখানো হয় ততটা না, একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা যাবে। আবার রিজার্ভ কত এটা নিয়েও দোয়াশা আছে। নানান বিষয়ে অর্থনীতির অবস্থা খুব খারাপ। যেমন এই যে দেখেন যে সবকিছুর দাম বাড়ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির চেইন ইফেক্ট পড়ছে, গ্যাসের দাম বাংলাদেশের ইতিহাসে এত বেশি কখনো হয়নি, এবং জ্বালানি তেলের দাম এত বেশি কখনো হয়নি, এটার কমবে না। অবশ্যই সবকিছুর দাম বাড়বে, এভাবে বাড়বে বাড়বে বাড়বে, জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠবে, মানুষের ইনকাম পারবে না, ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেখানে সামনে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপি অস্থির হয়ে চারদিকে ডলারের জন্য ছুটছে, বিশ্বব্যাংকের হাত ধরছে, পা ধরছে, IMF এর হাত ধরছে, পা ধরছে, তাদেরকে আব্বা ডাকছে যে আব্বা আপনি যা বলবেন সেটা শুনবো। এর মধ্যে আবার বিশ্বব্যাংক IMF এর যে দৃষ্টিভঙ্গি, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে ব্যাংক খাতে আবার পুরনো লুটেরাদের জায়গা দেওয়ার সেটেলমেন্ট অলরেডি করে ফেলেছে, এসালামকে ফিরিয়ে দেওয়ার জন্য আইন পাশ করে ফেলেছে। যদিও জামাত এসালামকে আসতে দিবে না, জামাত রক্ত দিয়ে হলেও এসালামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবে। ইসলামী ব্যাংক নিয়ে জামাতের লোকজন অনেক কিছু করবে, কিন্তু এসালামের হাতে মালিকানা দিতে দিবে না। লিখে রাখেন, মতিঝিলে আগুন জ্বলবে, দিলকুশায় আগুন জ্বলবে, কিন্তু এসালামের হাতে মালিকানা জামাতের লোকজন দিতে দিবে না। দিস ইজ ফাইনাল। তো সেই জায়গায় এসালাম ইস্যুতে তো এই ব্যাংক খাতের কাঙ্ক্ষিত সংস্কার না হয় তো IMF বিশ্বব্যাংক এক পয়সাও দিবে না, $1 দিবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড, তারেক রহমানকে এখন কার্ড বাবা বলা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিশু মুক্তিযোদ্ধা, কার্ড বাবার যে কেরামতি, এসব কেরামতি সরাসরি খেয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে IMF। তারা বলছে এইসব কার্ড মাঠ, এটা একটা ফাজলামি, আপনারা এই কার্ডের নামে বাটপারি করবেন, ফটকাবাজি করবেন, আর আমরা আপনাদেরকে পয়সা দিব, এটা হতে পারে না। ভালো ঝামেলা লেগে গেছে। এর মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কাঁচামাল আমদানির জন্য বা মিনিমাম শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখার জন্য যে পরিমাণ ডলার লাগবে, সেই পরিমাণ ডলার খয়রাত কিংবা ঋণ পাচ্ছে না। জাপান এই যুদ্ধ পরিস্থিতি থেকে তার বন্ধু রাষ্ট্রগুলোকে উত্তরণের জন্য $10 বিলিয়ন ঘোষণা দিয়েছে। $10 বিলিয়ন সবটাই চায় বাংলাদেশ, অথচ জাপানের যে বন্ধু রাষ্ট্র তাদের তালিকা করলে $1 বিলিয়ন বাংলাদেশের ভাগ্যে জুটবে না, সেখানে $10 বিলিয়ন চায়, মানে মাথা খারাপ হয়ে গেছে। যেমন একজন এলাকার ধনী, সে জাকাত দিবে, ভিক্ষুকে টাকা দিবে, কারণ এলাকায় জাকাত দেয় তো শত শত লোক। এখন একজন গরিব বললো যে আমাকে সব দিতে হবে, মামুনের আবদার, কখন মামুনের আবদার করে? যখন তার মাথা খারাপ হয়ে যায়। এরকম বিএনপি সরকার মাথা খারাপ হয়ে গেছে, জাপানের কাছে $10 বিলিয়ন সব চায়, সে কিভাবে দিবে? তো এরপরে এই যে কাঠ পরিস্থিতি নিয়ে বেকায়দায় পড়েছে, আমির খসরুরা নাকানি জুবানি খাচ্ছে, কোনো গ্রিন সিগন্যাল, কোনো সুখবর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারে দ্বারে ঘুরে নাই, এবং ওয়াশিংটনের সাথে মারাত্মক দূরত্ব তৈরি হয়ে গেছে। ওয়াশিংটন নিজেই আছে বেকায়দায়, দৌড়ের উপর, সে নিজে আবার হেল্প করবে কি? তো অবস্থা খুবই খারাপ, সবকিছু মাখিয়ে ফেলেছে। এভাবে দেশ চালানো যায় না, এভাবে একটা রেজিম ক্ষমতায় থাকতে পারে না। তো বুঝতে পারছেন যে বিএনপির অবস্থা কতটা নড়বড়ে।
বিএনপি কে ফু দিলেই বিএনপি পড়ে যাবে, এতটাই নড়বড়ে তাদের অবস্থা। সেক্ষেত্রে আবার জামাত এনসিপি রাজপথে নেমে গেছে, আবার এনসিপিতে আওয়ামী লীগের লোকজন জয়েন করা শুরু করেছে, বিএনপির লোকজন জয়েন করা শুরু করেছে। পরিস্থিতির সামনে যে কি হবে বিএনপি কল্পনাও করতে পারবে না। তো এক্ষেত্রে দেখেন পরিস্থিতি কোথায় গিয়েছে। চীনের উদ্দেশ্যে ঢাকা সালের মির্জা ফখরুল, ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীরা যুক্তরাষ্ট্রে নাকানি চুবানি খাচ্ছে এবং খলিল রহমান সব জায়গায় নাকানি চুবানি খাচ্ছে, ভারত থেকে খালি হাতে ফিরে আসছে, কিছুই পাচ্ছে না। বাধ্য হয়ে এখন চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল। কিছুদিন আগে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেইজিং গেছে, তার সাথে মির্জা ফখরুল যান নাই, এখন আলাদাভাবে যাচ্ছেন। এর মানে আমেরিকার লাত্তি খেয়ে, বিশ্বব্যাংক আইএমএফ এর লাত্তি খেয়ে, কাঠবাবার কেরামাতি বিরুদ্ধে আইএমএফ বিশ্বব্যাংকের অবস্থানের পর এখন বাধ্য হয়ে অসহায় নিরুপায় ভিক্ষার জন্য চীন যাচ্ছেন, বেজিং যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চীন এতটা বোকা না যে বিএনপি ভারত আমেরিকার, দ্যাট মিনস চীনের শত্রুর হাত ধরে ক্ষমতা এসেছে। নির্বাচনে কারচুপি করে আমেরিকা, ভারত এবং মার্কিন ডিপ স্টেট যে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে, যে তারেক রহমান নরেন্দ্র মোদী গ্রিন সিগন্যালে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন, সেই বিএনপিকে চীন জাগিয়ে ধরবে এটা অসম্ভব। হ্যাঁ, এখন এই যে অসহায় অবস্থা, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, উৎপাদন ব্যবস্থা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপর, হাজার হাজার গার্মেন্টস অলরেডি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র চীন। তারা এখন সাপোজ বাংলাদেশের জন্য এখন মোটামুটি 20-25 বিলিয়ন ডলার হলে মোটামুটি হাফ ছেড়ে বাঁচে, বাংলাদেশের মানুষ বেঁচে যায়, একটা দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে যায়, একটা ডিজাস্টার থেকে আমরা বাঁচতে পারি। এখন এই 20 বিলিয়ন ডলার বা 25 বিলিয়ন ডলার এটার একটা বড় অংশ চীন যোগান দিতে পারে। এই সক্ষমতা শুধু চীনের আছে, চীন চাইলে সম্ভব। এবং চীন এই ভারত এবং আমেরিকার দালালকে কখনোই দিবে না, একমাত্র তখনই দিবে বা শর্ত দিতে পারে চীন বিশ্বাস করে বা চীনের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক জামাতের সঙ্গত কারণে। যে জামাত যদি সরকারে থাকে, জামাতকে যদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তো ওই সরকারের অংশ জামাতকে, এবং এই সরকার দেখেন চীনপন্থী কেউ কিন্তু নাই। আমির খসরু ভারতপন্থী, আমেরিকাপন্থী খলিল রহমান। চীনপন্থী ছিল কে কে আমি বলি। চীনপন্থী সবচেয়ে বড় নেতা, ডেসপারেট নেতা বিএনপির চীনপন্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তা লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি সরকারের ধনচা, তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি, কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি, মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। আলতাফ হোসেন চৌধুরী, তাকে স্পিকার বানানোর কথা ছিল, স্পিকার বানানো হয়নি। এর মানে চীনপন্থীদের একদম হেভিওয়েট চীনপন্থী নেতাদের চূড়ান্ত পর্যায়ে ধনচা বানিয়ে রাখা হয়েছে। এর মানে চীন কাকে বিশ্বাস করে দিবে? আওয়ামী লীগ সরকার কিন্তু চীনপন্থী ছিল, যেমন দিলীপ বড়ুয়া ছিল, আবার সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ছিল প্রয়াত, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো সেখানে বিএনপিতে চীনপন্থী কেউ নাই। তো বিএনপি যতই মির্জা ফখরুল বেইজিং ভিক্ষা চাইতে যাক, কাজ হবে না। চীন বাংলাদেশকে জাগিয়ে বাঁচাতে পারবে বা বাঁচাবে যদি জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হয়। এভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসতে পারে।